সমস্ত মধু আমি চুরি করে নেছে। এবার নন্দিনী আমাকে অ্যারেস্ট করতে আসবে, বান্টি রায় চৌধুরীকে ফাঁসি কাটে ঝোলাবে। নন্দিনী মুখার্জি, আমি সিংহ শতাব্দীর বেশ যে বিষের জ্বালায় তুমি ছটপট ছটপট করবে, অথচ আমার কিছুই করতে পারবে না। আর সেজন্যই তন্দ্রাকে আমার কাছে আসতে বলেছি, এক্ষুনি এসে পড়বে, কারণ সে যে আমার প্রেমের পাগল এনে। তুমি ঠিক বলেছো বান্টি, সত্যি আমি তোমার প্রেমে পাগল এলে। কিন্তু কি শুনছো বলো তো, তুমি নাকি লক্ষ্মীকে রেপ করেছো? হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, এ কি বলছো তুমি? আমি লক্ষ্মীকে রেপ করেছি। এ কথা তুমি বিশ্বাস করলে তন্দ্রা? বান্টি। এই তুমি আমাকে ভালোবাসো, না। এতদিন আমার সঙ্গে মিশে এই চিনলে? না, আসলে আমি বলতে চাইছিলাম। থাক থাক, অনেক হয়েছে। আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে একটা দিনের জন্য ভালোবাসোনি, শুধু ভালোবাসার অভিনয় করে গেছো। তাই লোকের কোথায় বিশ্বাস করে আমার চরিত্রে কলঙ্ক আছে এ কথা তুমি ভাবতে পারলে তন্দ্রা? না, আসলে আমি আমাকে ফাঁসানো হয়েছে। তবে হ্যাঁ, লক্ষ্মীকে রেপ হয়নি তা কিন্তু নয়। তোমার বোন নন্দিনীকে না পেয়ে কামনা বাসনা চরিতার্থ করতে রাজে ওকে। এ কি বলছো তুমি? দাদা হয়ে বোনকে? রাজলক্ষ্মীর আপন দাদা নয় তন্দ্রা, ওদের বাড়ি আশ্রিত। তাই রাজকে বাঁচানোর জন্য নন্দিনী সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিতে চাইছে। এবার তুমি বলো, তোমার বোন রাজকে কত ভালোবাসে, আর তুমি বা আমাকে কেমন ভালোবাসো? আর আমি হলাম এক অভাগা যে তোমাকে ছাড়া কাউকে জানি না, কাউকে না। বান্টি, তুমি আমাকে এত ভালোবাসো? এ এ, তোমার গা ছুঁয়ে বলছি তন্দ্রা, স্বর্গ আমি চাই না, কারণ আমি যে তোমাকে পেয়েছি। স্বপ্ন আমি দেখতে চাই না, কারণ তুমি যে আমার স্বপ্ন। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেব তোমাকে, তুমি শুধু তোমার ওই বুক দিয়ে আগলে রেখো আমাকে। আমি তোমার সেই রং হতে চাই, যে রং উঠাতে তুমি ব্যর্থ শত প্রচেষ্টায়। তন্দ্রা, এই নন্দিনী আমাকে অ্যারেস্ট করতে আসছে। অবশ্য আটকে রাখতে পারবে না, কারণ আমি তো অপরাধী নই। তবু সে আসার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। আমাকে তুমি কাপুরুষের মতো পালিয়ে যেতে বলছো তন্দ্রা? বান্টি, ভয় পেও না ডার্লিং, ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? এই ব্যাগটা তোমার ঘরে রেখে দেবে। না না, তোমার ঘরে নয়, নন্দিনীর ঘরে রেখে দেবে, কারণ তোমার সাথে সম্পর্কের কথা সে তো জানে। তাই তোমার ঘরটা সার্চ করতে পারে, কিন্তু সে নিজের ঘরটা সার্চ করবে না। তারপর আমি ছাড়া পেয়ে গেলে আমাকে দিয়ে দেবে। কিন্তু কি এমন আছে এই ব্যাগে যা এই ঘরে রাখা যাবে না? কিছু গোপন ফাইল। একটু এদিক ওদিক না করলে কি আর এত অর্থ উপার্জন করা যায়? তাই এই ব্যাগটা পুলিশের হাতে চলে গেলে আমাদের বিপদ হবে, আর তোমার আমার ঘর বাঁধার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যা যাও 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 তোমরা যাও, আর দেরি করো না, যাও। আচ্ছা আচ্ছা, আমি আসি বান্টি, বাই। বোটের ঘোড়াটাকে আমি ছুটিয়ে দিলাম, আমার একটা চালে কিস্তি মাত করে দেবো। দাঁত কেলানো বন্ধ করে বাড়ি থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার হারামজাদা, তোকে ধরতে পুলিশ আসছে। তাতে কি হয়েছে ড্যাড? তুমি থাকতে আমি পুলিশের ভয়ে পালিয়ে যাব? আমি তোকে রক্ষা করতে পারবো না। সামনে বিধানসভা ভোট, সালা পার্টি টিকিট দিতে চাইছে না, আর এই সময় তো রেপ না করলে চলছিল না। কি করব ড্যাড, আমার রোগ যে মদর মেয়ে ছেলে সর না। বেশ, এবার জেলের ঘানিটা না তোর জন্য দেখছি আমার মান সম্মান একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। ও নিয়ে তুমি বলো টেনশন করো ড্যাড, সব ব্যবস্থা একেবারে আমি পাকা করে রেখেছি। শোনাও শোনাও, That's like a good boy, বাপ কা বেটা। শেষ হাসিটা হেসে নাও বান্টি রায়চৌধুরী, কারণ এবার জেলে বসে তোমাকে কাঁদতে হবে আর মৃত্যুর জন্যে প্রহর গুনতে হবে। কি রে, কি সব কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না ড্যাড। কিছুই বুঝতে পারছো না তাই না? জেলের ভেতরে চলো, সব বুঝতে পারবে। নেতা সাজার কোনো প্রয়োজন নেই। কাতেক, কিন্তু আমার অপরাধকে জানতে পারি ম্যাডাম।
শশীকান্ত ঘোষালের মেয়ে লক্ষ্মীকে ধর্ষণ করেছেন। কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? কি বলছি আর কি না বলছি সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। কাদেক হ্যান্ডকাপ লাগাও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইয়েস ম্যাডাম। সরব বাঘের গোয়ায় আসছে, শিকার ধরছে। একটা থাবা বসালে অনেকখানি মাংস উঠে আসবে। আমিও কিন্তু পাক্কা শিকারী স্যার। বাঘ হোক বা সিংহ হোক, আমার কাছে এসে সবাই ঝক্ত। তাছাড়া আপনি তো শুনেছেন সার্কাসে একজন রিং মাস্টার থাকে। সেখানে যত বড়ই বড়ই বাঘ, ভাল্লুক, সিংহ থাকুক না কেন, ওই রিং মাস্টারের ছোট্ট একটা লাঠিতে ভয়ে তার পায়ের তলায় মাথা নামায়। আমি হলাম সেই রিং মাস্টার। সেই আমার ভয়ে শুধু বক্সিংহ কেন, বক্সিংহের বাপকেও আমার পায়ের তলায় মাথা নামাতে হবে। একদম চোখ রাঙাবে না বলে দিলাম। চোখ রাঙাবে তোমার ওই পোষা চামচাদের। কিছুতেই আমি ওকে ধরে নিয়ে যেতে দেবো না। বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকেও টানতে টানতে লকআপের ভেতরে নিয়ে যাব। যদি নিচের ভালো চান তাহলে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কাদের আসামিকে এখান থেকে নিয়ে যাও। ম্যাডাম, আপনার অহংকার নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমাকে আটকে রাখার মতো জেল এখনো ভারতবর্ষে তৈরি হয়নি ম্যাডাম। তার নিদর্শনটা না ওই লকআপের ভেতরেই গেলেই বুঝতে পারবি। নিয়ে যাও, নিয়ে যাও। জননেতা এমএলএ রমেন রায়চৌধুরী, আপনার সাথে আমার আবার দেখা হবে। টাটা, গুড বাই এন্ড দিস গুড লাক। আমি হলাম জ্যান্ত বাঘিনী, আমি হলাম ওসি নন্দিনী নন্দিনী মুখার্জি। পুচকে ম্যাডাম ওকে চোখ রঙিয়ে গেল। দাঁড়ো, তোকে আমি দেখাচ্ছি। আমি রমেন রায় চৌধুরী বলছি। ওই পুচকে ম্যাডাম আমাকে চোখ রঙিয়ে গেল। একটা একটা করে প্রত্যেকটাকে আমি জেলের ভেতরে ভরবো। আজ কান ধরে টেনেছি, কাল মাথা ধরে টানবো, তারপর সমস্ত পাপ রাজ্য আমি একেবারে ধ্বংস করে দেবো। তুই বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস নন্দিনী। তুই কেউটা যে পা দিয়েছিস, বিষের জ্বালা সহ্য করতে পারবি তো? তার মানে তুমি কি বলতে চাইছো বাবা? একটা মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল, তাহলে আমার কি করা উচিত ছিল? কেন বুঝতে চাচ্ছিস না? রমেন রায় চৌধুরীর আঘাত লাগলে ও পারে না এমন কোনো কাজ নেই। তুই তার ছেলের গায়ে হাত তুলেছিস, হয়তো হয়তো আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দেবে। বাবা এইভাবে অন্যায় সহ্য করতে থাকলে তো একদিন তোমার মেয়েকেও সারা শেষ করে দেবে। নন্দিনী, তোর এত ঝুঁকি নেওয়ার কি প্রয়োজন ছিল? তুই যাদের জন্য লড়াই করছিস, তোর কোনো ক্ষতি হয়ে গেলে তারা কি কেউ এগিয়ে আসবে? হ্যাঁ, সবাই যদি সেই দিকটাই ভাবতো রে বাবা, দেশটা তাহলে পরাধীন হয়ে রয়ে যেত। ক্ষুদিরামের ফাঁসি হতো না, অভিরামের দ্বীপ চালান হতো না, বিনয় বাদল দীনেশের মতো হাজার হাজার বিপ্লবীদের রক্তে রাঙা হতো না ভারতবর্ষের মাটি। জানি জানি বাবা, জানি তোমার কথাগুলো সম্পূর্ণ খাঁটি, কিন্তু সততা আর আদর্শকে আঁকড়ে ধরে রাখলে লাঞ্ছনা আর যন্ত্রণা সহ্য করতে হবে। তার চেয়ে ওইসব কথা না ভেবে সরতে এর বেগে গা ভাসিয়ে দেওয়াটা বুদ্ধিমানী কাজ। বাবা
সেই স্রোতের বেগে ভাসতে ভাসতে একদিন গঙ্গায় গিয়ে পড়বি। তারপর গভীর সমুদ্রে শত চেষ্টা করলেও সেখান থেকে উঠে আসতে পারবি না। পারছি না, আমি তোমাদেরকে কিছুতে বুঝাতে পারছি না যে আমি সবারই ভালো চাই, সবাইকে সুখী দেখতে চাই। তাই বুকের মধ্যে একরাশ যন্ত্রণা নিয়ে আমি সবারই কাছে খারাপ হয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে যাচ্ছি নন্দিনী, তোমার মতো সৎ নির্ভীক পুলিশ অফিসার এমন কাজ করতে পারে জেনে। কি বলছেন স্যার আপনি? তুমি নাকি সমাজ বিরোধী স্মাগলার ওরফে বস্তির বাচ্চার অপরাধটা এমএলএ রমেন ও ছেলের উপর চাপিয়ে অ্যারেস্ট করেছো। না স্যার, আপনি ভুল বলেছেন। রাজা স্মাগলার বা সমাজ বিরোধী নয়, ও একজন মানুষ, সত্যিকারের মানুষ। সে কথা তো তুমি বলবে, কারণ রাজ হচ্ছে তোমার বাগদস্তা। তাকে বাঁচাতেই তুমি বান্টিকে অ্যারেস্ট করেছো। শোনো, বান্টিকে তুমি ছেড়ে দেবে। ছেড়ে দেব? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। সেই সঙ্গে গোপসূত্রে আমার কাছে খবর আছে তুমি নাকি স্মাগলিং কারবার সঙ্গে জড়িয়ে পড়েছো। আপনি কি বলছেন স্যার? তোমার ঘরটা সাজ হবে, জয়ন্তবাবু সাজ করুন। নন্দিনীর মতো মেয়ে এমন কাজ করতে পারে না স্যার। দেখুন, গোপসূত্রে খবর পেয়ে যদি কিছু না পাওয়া যায় তবে জানবো গোপসূত্রে খবর সম্পূর্ণ ভুয়ো। আর যদি পাওয়া যায়, গেছে স্যার, এই ব্যাগে কোকেন ব্রাউন সুগার ভরা গেছে। এই ব্যাগটা কি করবো স্যার? এটা থামরায় গিয়ে জমা করুন, তারপর আমি ওখানে আসছি। ওকে স্যার। নন্দিনী, তদন্তের সাথে তোমাকে সাসপেন্ড করলাম। যদি তুমি নির্দোষ প্রমাণিত হও তবে তুমি আবার কাজ ফিরে পাবে। আসি। দেখলি রে মা, এবার আমার কথা বিশ্বাস হলো তো? সততার কোনো মূল্য নেই রে মা। তাই ভারতবর্ষের সমাজ ব্যবস্থা পছন্দ ধরে গেছে, আইন আদালত পঙ্গু অথর্ব হয়ে গেছে, আর সাধারণ নাগরিক হয়ে গেছে পরাধীন গণতন্ত্র। অসত্যের পরাজয় হলো। চন্দ্রকে করে গণতন্ত্রকে হত্যা করলে এই জয় চিরস্থায়ী নয় রে দিদি ভাই। সত্যের সূর্য একদিন না একদিন ফুটে উঠবে। কিন্তু দাদু, আমার এতদিনের জীবনে যে কলঙ্কের কালি লেগে গেল দাদু। কোনো চিন্তা করিস না দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে। মনে মনে ঈশ্বরকে ডাক আর বল, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই। তবু পুণ্য কিরণ দিয়ে তাক মোর মোহ কালিমা মোছাই। মলিন মর্ম মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই। লক্ষ্মী, কি হয়েছে তোমার? কে? তুমি এমন করছো কেন? লক্ষ্মী। কি হয়েছে? ও বান্টি, বান্টি আমাকে গুলি করেছে। আমার
আমার সময় আমার সময় ফুরিয়ে এসেছে লক্ষ্মী। আমি তোমাকে কতবার নিষেধ করেছিলাম যে তুমি ভোটে দাঁড়িও না, শুনলে না তখন আমার কথা। এখন আমি কি করব? এখন আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। শিগগিরই চলো, তুমি এক্ষুনি। আমি যে ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম লক্ষ্মী। আমি এই অন্যায় অত্যাচার থেকে ওদেরকে রক্ষা করতে চেয়েছিলাম। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি সবাইকে ডাকছি, আমি এক্ষুনি ডাকছি। এই যে শুনছো তোমরা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। আমার স্বামীর বুকে গুলি লেগেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমরা ছুটে এসো, ছুটে এসো। কেউ আসবে না লক্ষ্মী, কেউ আসবে না। নইলে সন্ধেবেলায় এত লোকের সামনে আমাকে গুলি করলো, কোনো প্রতিবাদ করতে এলো না। আমার যে খুব কষ্ট হচ্ছে তুমি গো। একটু শান্ত হও। আমি গিয়ে লোক থেকে নিয়ে আসি। তুমি একটু দাঁড়াও। আমি যে তোমাকে সুখী করতে পারলাম না। তুমি একটু শান্ত হও। আমি এক্ষুনি গিয়ে লোক থেকে নিয়ে আসছি। এলো না গো, হাতে ধরলাম, পায়ে পড়লাম, তবুও কেউ এলো না জানো। আমি তাদের হাতে পায়ে ধরে কত বিনতি করলাম, আমি আমার শরীরটাকেও বিলিয়ে দিয়েছি, কেউ আসলো না গো, কেউ আসলো না। তাই তো তোমার সঙ্গে আমার থাকার হলো না। কিন্তু না, আমি তো তোমার সাথে থাকার অঙ্গীকার করেছিলাম। তাই তো এই জগতে না থাকতে পারলেও ওপারে গিয়ে আমি তোমার সাথে সুখী সংসার করব গো। তুমি একটু দাঁড়াও, আমি তোমার সাথে ওপারে গিয়ে সংসার করব। লক্ষ্মী, তাড়াতাড়ি চল, চন্দনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নয় রে দাদা, ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ দাদা। চন্দন, কথা বল ভাই, কথা বল চন্দন। ওর কথা বলবি না রে দাদা, ওর কথা যে আজ ফুরিয়ে গেছে দাদা। একটা গাড়ি ডাকতে পারলি না, বস্তির লোকজনদের ডাকতে পারলি না, এইভাবে তুই চন্দনকে শেষ করে দিলি। চেষ্টা আমি কম করিনি রে দাদা, আমি চিৎকার করে লোক ডেকেছি, কেউ আমার কাছে এগিয়ে আসেনি। আমি সবার হাতে পায়ে ধরেছি একটা গাড়ির জন্য, কেউ আমার কাছে এগিয়ে আসেনি। আমি লাস্টে থানায় গিয়েছি, কিন্তু ওই জয়ন্ত সান্যাল আমার শরীরটাকে কুবলে কুবলে খেয়েছে রে দাদা, কুবলে কুবলে। ঈশ্বর, তোমার মনে কি একটু দয়া মায়া নেই ঠাকুর? ঈশ্বর নেই বাবা, ঈশ্বর নেই। ও তো শুধু পাথরের মূর্তি, ও আমাদের মতন মানুষের কষ্ট বোঝে না বাবা। ঈশ্বর বলে কিছু নেই বাবা, ঈশ্বর বলে কিছু নেই। এই চন্দন, চন্দন, তুমি আমার মেয়েকে সুখী করবো বলেছিলে, এই তুমি সুখী করলে? কথা বলো চন্দন, কথা বলো। তুমি একে একা রেখে চলে গেলে। একা রেখে যায়নি তো বাবা, ও তো আমাকে একা রেখে যায়নি। আমি ওর সাথে পরলোকে গিয়ে সংসার করব বলে অঙ্গীকার করেছিলাম তো বাবা একসাথে থাকার। তাই তো আমি বিষ খেয়েছি বাবা। হতে পারে না, চল যেমন করে হোক বাঁচাতে হবে। আরে দাদা, তার সম্ভব নয় দাদা, তার পারবি না রে দাদা।
আমার সময় যে ফুরিয়ে আসছে রে দাদা। হ্যাঁ এই দাদা, এই দাদা, জানিস তো রে, আমার না, আমি না জীবনে তোকে ভাই ফোঁটা দিয়ে তোর কপালে চন্দনের ফোঁটায় কি আমি বলতে পারবো না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো। অনেক সাধে ময়না বাঁধন কেটে যা মিছে তারি শেকল দিলা রাঙা দুটি পা অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যা মিছে তারি শিকল দিলা রাঙা দুটি পায় রাঙা দুটি পায় রাঙা দুটি পায় চার ভোটে দরবার শখ হয়েছিল এমএলএ হবে। যা 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 স্বর্গে গিয়ে নেতাগিরি কর। এবার পথের কাটা ওই শালা বেজন্মাটাকে সরিয়ে দিতে পারলে আর আমাদের কোনো শত্রু থাকবে না। হাতের মুঠে চলে আসবে লস টাঙ্গার বসতে। বান্টি, আরে এসো এসো, এমন একটা দিনে কি আর তুমি না এলে চলে ডার্লিং? আজ শুধু আমরা এনজয় আর এনজয় করব। আচ্ছা আগে বলো তো তুমি আমাকে কবে বিয়ে করবে? আরে করব করব, এত তাড়া কিসের? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আরে ব্যাস, এ তো খুব আনন্দের খবর। বান্টি, দেখলে তো, তোমাকে মা আর ওই কি যে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, উল্লাস, ওকে বাবা বানিয়ে দিলাম। তোমার হাজবেন্ড একটা ননসেন্স স্কাউন্ডেলটা তোমাকে যা দিতে পারিনি, আমি তোমাকে তাই দিলাম। এসব তুমি কি বলছো বান্টি? ভেরি সিম্পল, একেবারে সহজ ভাষায় বলে দিয়েছে। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে তোমাকে না, না, না। বান্টি, এতদিন তুমি তাহলে আমাকে নিয়ে ছলনা করেছো? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার শরীরটাকে ভোগ করেছো? বেঈমান, প্রতারক, তোমার জন্য আমি আমার দেবতার মতো স্বামীকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়ে মিথ্যে আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে দিয়েছি। তোমায় আমি ছাড়বো না, জানোয়ার। তোমায় আমি বান্টি, ছেড়ে দাও। নষ্টামে, তোর মতো কত মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, তাই বলে কি সবাই আমার বউ? তোর অতিষ্ঠ যৌবনকে তৃপ্তি দিয়েছে, ওটাই যথেষ্ট। ফাট চলে। ঠিক আছে, আমিও এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, চরম প্রতিশোধ। এখন তাকে যাবে নাকি গোলায় ফাঁস লাগিয়ে তখন মার দিতে বলবো? বান্টি, আজকের এই ব্যবহারের কথাটা আমার মনে থাকবে। ভোটের ঘোড়াটা বামন হয়ে চন্দ্র স্বপ্ন দেখেছিল, ওর ওই স্বপ্নে দুঃস্বপ্নে পরিণত হলো। বান্টি অপরাজেয় বিষাক্ত কলকে উঠে, যার একটা ঝামেলায় নিশ্চিত মৃত্যু। তোর মৃত্যুদূত বৎস। তুমি এখানে কি 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 করে এলে? হোটেলের ঠিকানা তোমাকে কে দিল?
এই বাদশার নজর এড়িয়ে কোথাও লুকিয়ে থাকতে পারবে না রে জানোয়ার। এতদিন যে তোদের সাম্রাজ্য, তাই তোরা যা খুশি তাই করেছিস। এবারে বাদশার হুকুম চলবে, বাদশার। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমার ক্ষমা করে দাও। ফিরিয়ে দে লক্ষ্মীর সম্মান, ফিরিয়ে দে চন্দন আর লক্ষ্যের প্রাণ। বল, দিতে পারবে? তুমি যত টাকা চাও আমি তোমাকে সব দিয়ে দেবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। টাকার টাঙাল তোদের মতন শয়তানরা জানোয়ার, তাই তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। তাই তোকে যাবে এইখানে শেষ করে দেবো। ওঠ, ওঠ শয়তান। লক্ষ্মী, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ রে বোন, তোর অপমানের প্রতিশোধ আমি নিয়েছি। তোর প্রতিশোধ আমি নিয়েছি। এই শয়তানটাকে আমি শেষ করে দিয়েছে। চন্দন, আমি এসে পড়ছি স্কাউন্ডেল। পালাবার চেষ্টা করবি না, নইলে গুলি চালাতে বাধ্য হবো। এবার পালাবার মনে জন্য প্রস্তুত হও। জয়ন্তের কাছে খোকা, খোকার জন্য আমার বুকের ভেতরটা এমন তোলপাড় করলো কেন? তবে কি আমার খোকার কোনো বিপদ? না, ওগো ঈশ্বর, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি। এই হতভাগীটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো। তুমি শুধু আমার ছেলেটাকে ভালো রেখো, তার জন্য কোনো বিপদ না হয়, তার জন্য কোনো বিপদ না হয়, তার জন্য কোনো ক্ষতি না হয়। না না, তেমন কোনো ক্ষতি হয়নি। আমার কাজ করেছে, পাশ দিয়ে গুলিটা চলে গেছে। কে বাবা তুমি? এত কিছু বলার সময় আমার নেই। আমাকে আমাকে একটু আশ্রয় দিতে পারবেন? কেন? এই পুলিশের হাত থেকে বাঁচাতে পারবেন? পুলিশ? ঠিক আছে, তুমি এই দরজা দিয়ে ওই ভেতরের ঘরে চলে যাও, আমি দেখছি কি করে ম্যানেজ করা যায়। আমি পুলিশকে ম্যানেজ করে দেবো। যাও বাবা, যাও। ছেলেটাকে দেখি বুকের ভেতরে মানে এমন তোলপাড় করে উঠলো কেন? কে ওই? তাহলে কি ওই আমার? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ঢুকলো। আমার হাত থেকে রেহাই পাবে না। কি ব্যাপার গো দারোগা বাবু? বলি মিজাজটা আজ এত গরম কেন? বউ বুঝি বাড়ি থেকে বার করে দিয়েছে? তাতে কোনো অসুবিধা নেই, আমি তো আছি। আমি তো তোমার হৃদয়ের রানী। আমি তোমার বুকে হাত বুলিয়ে তোমার মনের সমস্ত জ্বালা অবসান করে দেবো। তোর কাছে আসেনি গোলাপে, একটা ক্রিমিনাল ধরতে এসেছে। তোর ঘরের থেকে এসেছে। কোথায় সে? আহা, আসতে বাবু, আসতে। কত বাবু আসছে যাচ্ছে চলে যাচ্ছে। কোন বাবুর কথা তুমি বলছো আমি বুঝতে পারছি না তো। বলো না বাবু। আমি গুলি চালিয়েছে, ওর হাতে লেগেছে। আহত অবস্থায় কেউ কি এসেছে? আহত অবস্থায় তো মানুষ ডাক্তারখানায় যায় গো, আমার কাছে আসবে কেন? এখানে যারা আসে তারা তো মনের খিদে মেটাতে এখানে আসে। বেশ, যদি কেউ আসে সঙ্গে সঙ্গে থানায় খবর দিবি। ওই ক্রিমিনালটা এমএলএ ছেলের বান্টিকে খুন করেছে। এই পুলিশের হাত থেকে রেহাই পাবে না। যাই ওইদিকে খুঁজে দেখি। বেরিয়ে এসো বাবা, পুলিশ চলে গেছে। এসো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার বলার ভাষা আমার নেই। তাই নিঃস্ব রিক্ত এই অসহায় মানুষটি আপনাকে জানাই। একে তোমার তোমার হাতে যে রক্ত ঝরছে বাবা। ছড়তে দিন। যে রক্তে কলঙ্ক আছে তাকে ঝরে শেষ হতে দিন। না না, তাই বলি কি হয়? এসো, আমি তোমার হাতে একটু ব্যান্ডেজ বেঁধে দিই। এসো।
সে আমাকে জন্ম দিল, সে একজন ডাইনি, পাষাণী, পাষাণী। কে তুমি? এই বংশ পরিচয়হীন চারজ সন্তান। এই তাবিজ তুমি কোথায় পেয়েছো? বলো, চুপ করে দেখো না, কোথায় পেয়েছো তুমি এই তাবিজ? ওই জঙ্গলে কালী মন্দির থেকে তাবিজ সহ আমাকে ওই ফুটাটা শোনার মধ্যেই আমার বুকের মধ্যে আগুন জ্বলছে, আগুন। যদি একবার আমার গর্ভধারীর সন্ধান পেতাম, তাহলে তাকে জিজ্ঞাসা করতাম, মনে মাতৃ পরিচয় যদি নাই দিতে পারবে, তাহলে কেন আমাকে জন্ম দিয়েছিলে এই বেজন্মা পরিচয়ে বেঁধে থাকার জন্য? তুই বেজর মানুষ, তুই আমার গর্ভের সন্তান, আমার বুকের পাঁজর, আমি যে তোর মা। ওই শয়তান রমেন চৌধুরী একদিন আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে দিয়েছিল, আমাকে নিয়ে এসে তুলেছিল পাম্পড়িতে। তোর বাবা আমাকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি বাঁচাতে। গাড়ির ধাক্কায় সেও। না, তুমি আমাকে খোকা বলে ডাকবে না। খোকা বলে ডাকবো না? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ডাইনি, পাষাণী। বিশ্বাস কর, আমার নিজের ইচ্ছা এখানে আমি আসেনি, ওই শয়তানগুলো জোর করে নিয়ে এসে আমাকে তুলেছে। আমি যা বলছি সে সম্পূর্ণ সত্যি। বিশ্বাস শব্দটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না, কাউকে না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক ধরেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই হায় ঈশ্বর, কি করলে তুমি? আমার বুকের পাঁজর বুকের কাছে এনে তাকে আমি ধরে রাখতে পারলাম না। কেন পারলাম না? এমন হতভাগী নিয়ে আমি, তাহলে আর কেন? আমি বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দাও, তুমি আমার মৃত্যু দাও। এই অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও। তোকে পাপ থেকে মুক্তি আমি করবো। আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি যে বিবেকের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কালী ভাই, আমি তোর ছেলের কাছে পৌঁছে দিলে আমার যে স্বপ্নটা স্বীকার করব। না না, তাহলে যে ওই রমেন চৌধুরী তোমাকে যে মেরে ফেলবে কালী ভাই। মরতে আমি ভয় পাই না রে, মরতে আমি ভয় পাই না, কারণ কানবার যে আমার কেউ নেই। বাইরের দিকে আমি সব শুনেছি, সব দেখেছি। ছেলেটা তোকে কলঙ্কিনী ভাবে দূরে ছুড়ে দিয়েছে। তোর যা ক্ষতি হয়েছে তা আমি কোনোদিনে পূরণ করতে পারবো না রে। যদি ছেলেটাকে বুঝিয়ে তোর হাতে তুলে দিতে পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো, জানবো জীবনে একটি ভালো কাজ করেছি। চল, আর দেরি করিস না। কালী ভাই, আরে তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর ছেলের কাছে।
ওর ছেলের কাছে বলে তুই ওকে মেরে ফেলিস রে? না, সে আজ বড় হয়ে তোমাদের ট্রাস হয়ে দাঁড়িয়েছে রমেন রায়চৌধুরী। কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি। যার ভয়ে তুমি এখন কাঁপতে শুরু করছো, যাকে মারার জন্য তুমি পুলিশ গুন্ডা লেলিয়ে দিয়েছো, সে হলো রাজ, বস্তির বাদশাহ। ওই বস্তির পাওয়াকে কেটে কুচি কুচি করে ওই অজয় নদীর জলে ভাসিয়ে দেবো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতেছি, এবার আমি মন্ত্রী হব, কিন্তু তোর আগে তোর মতো বিশ্বাসঘাতককে আমি গুলি করে শেষ করে দেবো। পারলাম না রে বোন, পারলাম না। এই জানোয়ার হাত থেকে যে আমি তোকে বাঁচাতে পারলাম না। কালী, তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন। কালী ভাই, জান, তোকে আর এখানে রাখা যাবে না, আমি তোকে নিয়ে দুবাইয়ে চালান করে দেবো। দ্রৌপদীর হাত ধরে টানাটানি করছো কেন? তুমি কি জানো না কৌরবেরা নারীর গায়ে হাত দিয়েছিল বলে সব অংশে ধ্বংস হয়েছিল? এই পাগলা, তুই এখানে এসেছিস, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, নইলে তোকেও আমি গুলি করে মারবো। পালিয়ে আর কোথায় যাব গো? সারা দেশটাই তো আমার রাজত্ব, আর আমি সেই রাজত্বের মহারাজা ছত্রপতি শিবাজি। তবে রে, কমলা, কে তুমি? আমার নাম জানলে কি করে? কে তুমি বলো? চুপ করে থেকো না, বলো তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার পরেশ। স্বামী, যা চালা, তোরা তো দেখছি সবাই বেঁচে আছিস, তুইও মরিস নে, আর কালি তো ছেলেকেও মেরে ফেলেনি, তাহলে তো তোরা সুখে শান্তিতেই সংসার করবি, কিন্তু আমি তো তা হতে দেব না, তবে তুই মরছ। কি করলি শয়তান? কি করলি? এ হারামজাদে, চল চল আমার সাথে, চল আমার সাথে, চল। পালিয়ে যাও, পালিয়ে যাও কমলা। এই অবস্থায়- এই শয়তানের খবর থেকে তুই ছেলের কাছে পালিয়ে যাও। তোমাকে এই অবস্থা দেখে আমি কিছুতেই যেতে পারবো না। কেন বুঝতে পারছো না? তোমার মৃত স্বামী দিব্যি দিয়ে বলেছি তুমি পালিয়ে যাও। একটাকে খতম করেছি, কিন্তু রাজ রাজ যদি ওর মায়ের কাছে চলে যায় তাহলে তো আমার কি হবে? না না না, আমি তার আগে ফোরের ফ্লাইট দিয়ে বিদেশে পালিয়ে যাব। কাকে বলবো আমি একজন খারাপ মেয়ে? নিজের সুখের কথা চিন্তা করে আজ আমি মুখ পুড়িয়েছি। আমার দেবতার মতো স্বামীকে আমি মন প্রাণ দিয়ে কষ্ট দিয়েছি, তাই তো আজ আমার বিষ খেয়ে মরা ছাড়া আজ আর আমার কোনো উপায় নেই। কেন রে দিদি, এসব কথা তুই কেন বলছিস? আমি যে পাপী রে বোন, আমি যে কলঙ্কিনী, ওই জানোয়ার বান্টির সন্তানের মা হতে চলেছি। দিদি, দুর্ভাগ্যের কালো ছায়া আজ আমাকে গ্রাস করেছে রে বোন। এই দেখ দিদি ভাই, পলাশের ফ্যাক্টরি লক আউট উঠে গেছে, কাল থেকে সবাইকে জয়েন করার জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছে। আর কোনো চিন্তা নেই রে দিদি ভাই, এবার পলাশের সাথে সুখে শান্তিতে কাটাতে পারবি। কিন্তু দাদু, আমি যে পলাশকে অপমান করে তাড়িয়ে দিয়েছি,
আমি যে তার সাথে প্রতারণা করেছি দাদু। তার মানে কি বলতে চাচ্ছিস তুই? কি বলতে চাইছিস তুই? তোমরা তো সবাই জানো পলাশ কোনোদিন বাবা হতে পারবে না, কিন্তু কিন্তু আমি যে সন্তানের মা হতে চলেছি দাদু। দিদি, কি বললি রে? কি বললি তুই? তুই মা হতে চলেছিস? বল বল মুখ পুরি বল, তুই কার বাপের বোঝা বয়ে বেড়াচ্ছিস? বল বল বল। দাঁড়াও বাবা দাঁড়াও। তুমি যদি আগে থেকে দিদির দিকে নজর দিতে, তাহলে এই দিনটা বোধহয় আমাদেরকে আর দেখতে হতো না বাবা। আর দায়ী তো আমি হবই, কারণ আমি যে তোদের সুখের কথাই চিন্তা করেছিলাম। না বাবা, তোমার কোনো দোষ নেই, সবই আমার পাপের কর্মফল। কাঁচকে কাঞ্চন ভেবে আমি মিথ্যে আলোর আশায় ছুটে বেরিয়েছি। আমার একমাত্র বোনের কর্মজীবনকে আমি কালিমা লিপ্ত করেছি। তার মানে কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ রে বোন, হ্যাঁ, ওই ব্যাগটা, ওই হিরোইনের ভর্তি ব্যাগটা আমি তোর ঘরে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস কর আমি জানতাম না যে ওটাতে কি আছে। আমাকে বান্টি বলেছিল ওটাতে কিছু কাগজপত্র আছে। দিদি, তুই এত বোকা তন্ত্রা, ব্যাগের মধ্যে কি আছে না দেখি তুই রেখে দিলি। আমি যে বান্টিকে অন্ধ বিশ্বাস করেছিলাম বাবা, আর যাই তো সেই সাজা আমি হাড়ে হাড়ে পাচ্ছি। এই সমাজে কি করে মুখ দেখাবো বলতে পারিস? বাবা, পলাশের সঙ্গে তোর ডিভোর্সের রায়ও বেরিয়ে গেছে, ডিভোর্সও পেয়ে গেছিস, এবার পলাশও তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। বাবা, এখন তুই কি করবি ভাবতে পারছিস? বাবা আমার হয়ে গেছে বাবা, সমাজের কাছে যাতে আমাকে মুখ দেখাতে না হয় সেজন্য আজকে রাতে সমাজের চক্ষু লজ্জা থেকে আমি আমি এখান থেকে পালিয়ে যাব বাবা। কোথায় যাবি দিদি ভাই? জানি না দাদু, দু চোখ আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমাদের ছেড়ে সেখানেই চলে যাব। হ্যাঁ চলে যাব, আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক মুহূর্ত দেরি করবো না। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। জানি জানি তোমাদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু তবু যে আমার কোনো আর উপায় নেই। কোর্টে রায় বেরিয়েছে, তন্দ্রা জয়ী হয়েছে, অবশ্য অনেক আগে আমি জানতাম, তাই আজই চলে যাচ্ছি। জামাই বাবু, সত্যি সত্যি তুমি চলে যাবে জামাই বাবু? কোন মুখে আর থাকবো বলো, কোন মুখে আর থাকবো? সেই অধিকার যে আমি হারিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, যেখানেই থাকি না কেন, ভাতৃদ্বিতীয় দিন আমি অবশ্যই আসবো, কারণ তোমার দিদিকে বিয়ে করার পর থেকে তোমার কাছে তো ফোঁটা পেয়েছে, আমার কোনো বোন নেই, সেজন্য হয়তো তোমাকে পেয়েছি। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো তন্দ্রা। অন্য কাউকে বিয়ে করে মনের মতো সংসার করে সুখী হও। আসি, আজ আর বাবা বলতে পারলাম না, কারণ সেই সম্পর্ক যে শেষ হয়ে গেছে। ভালো বড় ঘরে তন্দ্রার বিয়ে দেবেন। আশীর্বাদ করুন, আগামীর পথ যেন আমার মসৃণ হয়, বিগত দিনের কথাগুলো ভুলে গিয়ে যেন ভালোভাবে দিন কাটাতে পারি। জানি তোমাদেরকে ছেড়ে আমার অনেক কষ্ট হবে। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে দাদু ভাই? এখন দেবার মতো যে আমার কাছে কোনো কিছু নেই দাদু, কিছু নেই। তবে হ্যাঁ, চুরি করে আপনার পেপার পড়ে আপাতত এইটুকু জেনেছি যে কারখানার লক আউট উঠে গেছে, তাই চাকরিতে জয়েন করার পর আপনি যা চাইবেন তার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। কর্তব্যের বিনিময়ে তুমি আমার চাওয়া পূরণ করতে পারবে না ভাই, তবে তোমার কাছে যে জিনিসটা চাইবো তা যে দেওয়া বড়ই কঠিন। তবে তুমি আমার চাওয়া পূরণ না করতে পারলে
আমার তন্দ্রা দিদি ভাইকে আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা কেন করতে হবে দাদু? আত্মহত্যা কেন করতে হবে? ও যা চেয়েছিল তা তো পেয়ে গেছে। আর সেই আনন্দের দিনে চোখের জলে বুক ভাসাচ্ছে। এক শয়তানের পাপের ফসল পেটে নিয়ে মা হতে চলেছে। সন্তানের স্বীকৃতি দিতে পারবে দাদু বলো, পারবে? পারবে? দাদু! জানি জানি অনেক বেশি চাওয়া হয়ে গেছে, তবু এছাড়া যে আমার কোনো উপায় নেই। একমাত্র তুমিই পারো আমাদের এই পরিবারের মান সম্মান রক্ষা করতে। আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো স্বার্থ আমার নেই দাদু, কারণ আপনার স্নেহ মমতার কাছে এই চাওয়া যে আমার কাছে তুচ্ছ দাদু, তুচ্ছ। তাই তন্দ্রা পেটের বাচ্চাকে আমি আমার সন্তানের স্বীকৃতি দিলাম। আমি তোমাকে কত অপমান, কত অন্যায় করেছি বাবা। পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। সন্তানের কাছে বাবা কখনো হাত জোড় করে না বাবা, মাথায় হাত রেখে আশীর্বাদ করতে হয়। বেশ, সুখে থেকো, ভালো থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী জন্মে তোমাকে যেন সন্তান রূপে পাই, সন্তান রূপে পাই, সন্তান রূপে পাই। দেখ দিদি, একটিবার জামাইবাবুর মুখের দিকে তাকিয়ে দেখ। কত কর্তব্য, কত মনুষ্যত্ব বোধ এই মানুষটার মধ্যে। আর তার মতো দেবতাকে ছেড়ে তুই দানবীর পায়ে নিজের জীবন অঞ্জলি দিতে চেয়েছিস রে দিদি। যা যা রে দিদি, যা। এবার ওই দেবতার মতো মানুষটার কাছে গিয়ে তুই পায়ে ধরে ক্ষমা চেয়ে নে দিদি, ক্ষমা চেয়ে নে। ওরে দিদি ভাই, মানুষ চিনতে আমার ভুল হয় না। আমি জানতাম যে পলাশ একটা নির্ঘাত সোনা, আমাকে নিরাশ করবে না। দেখলি তো, বুড়ো হলে বুদ্ধি বাড়ে, আর পুরনো চাল ভাতে বাড়ে। পলাশ, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাও যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও পলাশ। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। ওঠো তন্দ্রা, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বয়ে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না ছাড়া। সারা শহর পার করে খুঁজলাম, এক কাল প্রিন্টার সন্ধান পেলাম না। কিন্তু যেভাবে হোক ওকে মেরে ফেলতে না পারলে রমেন বাবু আমাকে ছাড়বে না। শুধু তাই নয়, ও যদি জানতে পারে থানার মধ্যে ওর বোনকে ধর্ষণ করেছি, তাহলে আমাকে খুন করতে পারে। তাহলে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম করিনি।
মুসলমান থানার মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিস। কে কে ওখানে? বাদশাহ তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। গেল খেলনাটা তুই খুঁজে পাচ্ছি না, তাই তো? আর তুই তো আবার খেলনা ছাড়া খেলতে পারি না। নে ধর, খেলা কর। আরে বলেছিলাম না ওটা খেলনা। এই দেখ, কার্তিক, এ কার্তিক, তাড়াতাড়ি রাইফেলটা নিয়ে আয়। বলুন স্যার। আরে খালি হাতে এলি কেন? রাইফেলটা কই? রাইফেল কোথায় পাবো স্যার? আমি তো লাঠিধারী পুলিশ, বলেন তো লাঠিটা এনে দিই। এ চলো, এ লোকাবে ঢোকো বলছি, এ চলো। নৌকাবে ঢুকবে না শালা, তোকে আমি মামার ঘরে পাঠাবো। বল, আমার পুরে অসম্মান করছিস কেন? বল শয়তান, বল। আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। না রে শয়তান, তোদের মতো শয়তানকে বাঁচিয়ে রাখলে আরো কত মানুষের সর্বনাশ হয়ে যাবে। তাই শালা তোকে হয়ে যাবে শেষ করে দেবো। জয় কার্তিক বাবু, তুমি কি কিছু দেখেছো নাকি? না না, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি তো থানাতে ছিলামই না। হ্যালো, কে বলছেন? তোর বাপ তারপরে বাদশাহ, তোর একমাত্র ছেলেকে আমি খতম করে দিয়েছে। তোর পোষা কুকুরটাকে আমি থানার মধ্যে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। এ পারলে নিজেকে চেষ্টা কর, এবার কিন্তু তোরে পালা। এখন আমি কি করি? সব ব্যাগ ওদিক থেকে এক এক করে কেটে পড়লো। বাচ্চা হাতে ধরা পড়লে মায়ের ভোগে চলে যাবো। তা ঢোল গোবিন্দ, আরে ঢোল গোবিন্দ, আগে বলুন স্যার। বাহ, বাইরে গেটটা তাড়াতাড়ি বন্ধ করো। এক্ষুনি বলে দিচ্ছি। একটা কোথায় জিজ্ঞাসা করবো স্যার? কি বলবে তাড়াতাড়ি বলো। আপনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে গেছেন, তাই ওই সম্বর্ধনার সভাটা কোথায় করবেন স্যার? শ্মশানে করবে, শ্মশানে। আমাকে মারার জন্য বাদশা আসছে, আর সম্বোধন সভার ব্যবস্থা না করে চিতা সাজানোর ব্যবস্থা কর। আচ্ছা, আপনার কিচ্ছু করতে পারবে না স্যার। 3 তলার ঘরে জেনে আপনি নিশ্চিন্তে থাকুন। আর দারোয়ানকে গেটটা লাগাতে বলে দিচ্ছি, তাহলে আর কোনো ভয় থাকবে না। আর বাদশা যদি পাঁচিল টপকে চলে আসে, তাহলে আপনি তাকে গুলি করে মেরে ফেলবেন। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি 3 তলার ঘরে থাকবো। এখনই তুমি যাও, তাড়াতাড়ি যাও। এই, যাচ্ছি স্যার। না 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 না, 3 তলা ঘরে থাকা সেফ হবে না। যদি পাইপ দিয়ে উপরে উঠে চলেছে, তাছাড়া ওই ধোল গোবিন্দকে বিশ্বাস করা হবে ঠিক হবে না। তার চেয়ে আমি বরং বাইরের দরজায় পালিয়ে যাই কালী মন্দিরের কাছে। ওই জঙ্গলের কালী মন্দির। চল পুরো ভাম, চল। এবার বল, ওই শালা জানোয়ারটা এখানে লুকিয়ে আছে তো? আমি তো ধোয়া করে এই কালী মন্দিরেই ঢুকতে দেখেছি, তোমায় ফোন করেছি। ওকে যদি এখানে পেয়ে যায়, তাহলে মা কালীর সামনেই তাকে আমি বলি দিয়ে দেবো, আর তুই বেঁচে যাবে। আর যদি না পাই তো তোকে এই শালা চোরের বাচ্চা রমেন রায় চৌধুরী, শালা মিত্র ভাই লুকিয়ে আছিস কেন? বেরিয়ে আয় শালা। ওই ভিতরে গেলে মা কালীর সামনেই তোকে বলি দিয়ে দেবো।
ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি রে সালা প্রভাবশালী নেতা, কোথায় গেল তোর প্রতিপত্তি অহংকার? জনগণকে শাসন করে অনেক তো টাকার পাহাড় জমিয়েছিস, সেইগুলো নিয়ে আবার তুই কি করবে? সব তোমাকে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, আমার যা আছে সব তোমাকে দিয়ে দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো রে শয়তান, তোকে ছেড়ে দেবো। তবে তোর দেহ থেকে প্রাণটা কেড়ে নিয়ে না 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 না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি আমার সব কিছু দিয়ে আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। আমাকে ছেড়ে দাও। আমি যে এখানে আছি তুমি জানলে কি করে? তোর প্রিয় সবচেয়ে কাছের মানুষ ওই ঢোল গোবিন্দ আমাকে বলেছে। ঢোল গোবিন্দ? শেষ পর্যন্ত তুমিও আমার সঙ্গে বিশ্বাস করতে পারলে? কি আর করবো সে, ও আমাকে ফোন করে বলল ওই শালা শুয়োরের বাচ্চা রমেন রায় চৌধুরী কোথায় যায় তার উপর নজর রাখবি, নইলে তোকে এই জানে খতম করে দেব। তাই নিজের প্রাণ বাঁচাতে আমাকে যেমন দৌড়ে পাঠিয়ে দিলে। এ কোথায় আছে না স্যার, আপনি বাঁচলেই বাপের নাম। এবার আমাকে যেতে দাও ভাই। আমাকে বিপদ দেখে তুমি কোথায় যাবে ঢোল গোবিন্দ? আমি যাব গোবিন্দা বনে যাব, শ্যামের গোলা মালা হব। যাব গোবিন্দা বনে যাব, যাব গোবিন্দা বনে যাব, রাধা রানী নহপুর হব। যাব গোবিন্দা বনে যাব, রুনু ঝুনু সুরে বাজিব। যাব গোবিন্দা বনে যাব। আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে চলে যাবো। না রে সালা, তোকে বৃন্দাবনে পাঠালে সালা বৃন্দাবনটা অপবিত্র হয়ে যাবে। তাই তোকে হবে ওকে মেরে তোর হাতটা কলুষিত করিস না, ওকে মারবো আমি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে কাছ দাও। থেকে তুই আমাকে আলাদা করেছিলি। বল, আমার আমার নারীত্ব কলুষিত করেছিলি তুই। বল যে বল, বল আমার স্বামীকে গাড়ি ধাক্কায় মেরেছিলি। বল, বল মেরেছিলি কিনা। আমি সব স্বীকার করছি, যা করেছি আমি ভুল করেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোর বাবা, জানিস রাজ, তোর বাবা সেদিন গাড়ি ধাক্কায় মারা যায়নি, বেঁচে ছিল। কিন্তু এই শয়তানটা গতকাল কি হলো? সামনে কেন? আমাকে বলো, বাঁচাতে গিয়েছিল। বলো আমার বাবা। আমাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু এই শয়তানটা তাকে মেরে ফেলেছে। বল শয়তান, এবার তোর কি শাস্তি হওয়া উচিত? আমার মারনা ছেড়ে দাও আমাকে। বিনিময়ে আমার যা আছে জমি জমা সম্পত্তি সব তুমি নিলা। তো আপনি আমার ফিরিয়ে দে, আমার ছেড়ে ফিরিয়ে দে আমার 25টা। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার জন্মদাতা পিতার জীবন। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার মায়ের সম্মান। ছেড়ে দে রাজ, তোর মায়ের দিব্যি ছেড়ে দে। তোর খুব প্রাণের ভয়ে বুকের ভেতরটা ধুক ধুক করছে না, খুব কাকুতি মিনতি করতে ইচ্ছে করছে। সেদিন সেদিন আমি ও তোর পায়ে ধরে কাকুতি মিনতি করেছিলাম, আমার নারীত্ব ফেরত চেয়েছিলাম আমার খোকাকে ফেরত দিয়েছিলিস, দিস নাই। সেই সুযোগ তুই আমাকে সেদিন দিস নাই, তাই আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই নাও বোন, মায়ের হাতে খড়গ, শেষ করে দাও কলির ওষুধটাকে।
এই নিন, আপনারা আমাকে অ্যারেস্ট করুন। রমেন বাবুকে আপনি নিজে মারলেন, আমি নিজের চোখে দেখলাম, কিন্তু ওর ছেলে বান্টি আর পুলিশ অফিসার জয়ন্ত সান্যালকে আমি খুন করেছি, ওদের মেরে সমাজটাকে কলুষ মুক্ত করতে চেয়েছি আমি। চুপ, একটা কথা বলবি না, আজ আমি বলবো, তুই শুনবি রে হতভাগা, তুই শুধু শুনবি। বেশ, ঠিক আছে। অপরাধ যখন নিজের মুখে স্বীকার করেছেন, আদালত আপনার বিচার করবে। সিপাই, ডেড বডিটা ময়নাতদন্তের ব্যবস্থা করছি, তুমি আসামিকে গাড়িতে তুলো। ইয়েস স্যার। কিন্তু ওদের দুজনকে তো তুমি খুন করনি, তাহলে আমার অপরাধের শাস্তি তুমি কেন দিলে? ওরে খোকা, ছোটবেলা থেকে আমি তো তোকে কিছুই দিতে পারিনি। স্নেহ, মমতা, মায়ের ভালোবাসা, এইটুকু অধিকারও কি তুই আমাকে দিবি না বাবা? হ্যাঁ, তুই যে আমার নয়ন জুড়ানো বুকের দান, তুই যে আমার হৃৎপিণ্ড, আমার সন্তান, তোর ক্ষতি কি আমি সহ্য করতে পারি না? পারি না, আমি সহ্য করতে পারবো না বাবা। তোর কাছে আজ একটা জিনিস চাইবো, ভাই দিবি বাবা? বলো কি চাও তুমি? তুই একটি পাহাড় আমাকে মা বলে ডাকবি। মা, মা! নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ মা ডাক, সেটা আজ আমি শুনতে পেয়েছি, আর আমার কোনো দুঃখ নেই। হাসতে হাসতে আমি জেলের অন্ধকারে গিয়ে দিন কাটাতে পারবো রে খোকা, আমি হাসতে হাসতে জেল কাটতে পারবো। তাই যাবার আগে আর একটা কাজ করে দিয়ে যান, ছেলের সংসারটা গড়ে দিয়ে যান। রাজ, আমি নিজে নন্দিনীকে তোমার হাতে তুলে দিতে এসেছি। ও যে তোমাকে ছাড়া বাঁচবে না বাবা, তাই আমার সব অপরাধ ক্ষমা করে দিও। মাকে তুমি আপন করে নাও। ঠিক বলেছেন আপনি। এই নে রাজ, তুই মায়ের পায়ের সিঁদুরটা দিয়ে নন্দিনী মায়ের স্মৃতিটা রাঙিয়ে দে। নে বাবা, দেরি করিস না, আমি রাজ নন্দিনীর মিলন দেখে দুনয়ন সার্থক করি। আমার সামনে তুই সিঁদুর পরিয়ে দে। এই যে লক্ষ্মী নারায়ণের মিলন। দাদা, আপনি ওদের নিয়ে ঘরে যান, আপনার ছেলে বউকে নিয়ে আপনি ঘরে যান। আপনি জন্মদাতা না হয়েও আপনি ওদের বাবা, ওদের দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। নন্দিনী রাজের সাথে সুখেই শান্তিতে সংসার করুন, আর আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে কাটাতে চললাম জেলের অন্ধকারে আমার অভিশপ্ত জীবন। মা, রাত নামে দু চোখে ঘুম জড়ায়, নীলপরীর কল্পনা